বিএনপির এই দোষের কারণে যদি পাত্তা না দিত আমি সবচেয়ে খুশি হতাম। বিএনপিকে যে কারণে পাত্তা দিচ্ছে না সেটা হলো বিএনপির জনপ্রিয়তা। বিএনপিকে জনগণ ভালোবাসে। বিএনপি নির্বাচন দিলে বিএনপি চোখ বন্ধ করে আপনি যতই জনপ্রিয়তা হরণ করতে চেষ্টা করেন, আপনি ক্ষমতায় আনা থেকে বিএনপিকে বঞ্চিত করতে পারবেন না। মনিয়াপা, এই যে সাম্প্রতিক সংকট যে জায়গাটা শেষ করেছেন মাসুদ কামাল ভাই, সেটি হচ্ছে যে সেনাবাহিনীর অবস্থান করিডোর নিয়ে, বন্দর নিয়ে, নির্বাচন নিয়ে, মব নিয়ে, সংস্কার নিয়ে, তারপরেই তো এই ঘটনাক্রম শুরু হলো। তো এই ক্ষেত্রে আমরা দেখলাম যারা এই সরকারের পক্ষের বেশ সক্রিয় শক্তি দেশে এবং বিদেশে কথায় কথায় ফেসবুকে স্ট্যাটাস দেন, তারা সেনাবাহিনী, পতিত আওয়ামী লীগ, বিএনপি এবং ভারত এই চারটাকে একাকার করে বলছে। একজন উপদেষ্টা এরকম স্ট্যাটাস দিয়েছেন যে এই শক্তি হচ্ছে ডক্টর ইউনূসের সরকারকে ব্যর্থ করার জন্য নানা বাধা বিপত্তি তৈরি করছে। এই চার শক্তি এক হলো কি করে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। চারটা শক্তি যদি এক হয় তাহলে এই অপশক্তির থাকার তো কোনো কারণ নাই। আপনি দেখেন যাদেরকে আঙুল তুলে চারটা শক্তি বলছে তারাই তো শক্তি একটা দেশের। একটা দেশের সেনাবাহিনী, সঙ্গে বড় রাজনৈতিক দল, সঙ্গে পতিত রাজনৈতিক দল, সঙ্গে আরও যাদের কথা বললেন। তো তাহলে থাকলোটা কি? থাকলো তাদের মতো যারা একদম যাদের সাথে কেউ নাই। আপনি দেখেন যারা এই কথাগুলো বলে প্রতিদিন, এই কথাগুলো কেন আপনাদের এখানে আলোচনা হয় না আমি জানি না। একজন মন্ত্রী বা একজন আপনার উপদেষ্টা যখন শপথ নেন, যদিও তাদের শপথ নিয়ে অনেক রকম কথা আছে, যখন শপথ নেন তখন তারা কি বলেন, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কারো পিছনে লাগবে না, কাউকে কোনো ক্ষতি করবে না, কাউকে কোনো অপদস্থ করবে না। ওরা কিন্তু প্রতিদিন তাই করছে আপনার জানান দিয়ে ফেসবুকে লেখে। এটা কিন্তু গর্হিত অপরাধ। এটার জন্য তাদের পানিশ হওয়া দরকার, এটার জন্য তাদের পথটা চলে যাওয়া দরকার। তারা প্রায় দিনই এরকম করছে। শপথ ভঙ্গের জন্য ব্যবস্থা তো প্রধান উপদেষ্টা নেবেন, তার দিক থেকে তো আমরা কোনো কথা শুনি নাই। কারণ ওই যে লঙ্কায় যে যায় সেই হয় রাবণ, আর উনি এদেরকেই দেখভাল করে, যে নিয়ে কিনা এসে বসেই বলেছেন যে ছাত্ররাই আমাকে বসিয়েছে। তারা সে যে করবে না এটা তো বোঝাই যায়। আপনি দেখেন নর্মাল একটা জিনিস, আপনি বিএনপি বলছে, বিএনপি 4-5 দিন যাবত দেখা করার জন্য, কথা বলার জন্য চেষ্টা করছে। বিএনপির জন্য তাদের মিনিমাম কারো সময় হয় নাই, বিএনপির মতো একটা দল। অথচ যখন তার বলতে ইচ্ছা করলো যে আমি পদত্যাগের নাটক করিব, তখন কাদের ডেকে নিয়ে গেল? যাদের সঙ্গে 5টা লোক থাকে না, তাদেরকে ডেকে নিয়ে তাদের মুখ দিয়ে আমাদেরকে, বাংলাদেশের জাতিকে শুনতে হলো যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চায়। ওনাকে কে কী করেছে, উনি পদত্যাগ কেন করতে চায়? উনি একটা জাতির অস্তিত্ব ধরে টান দিয়েছে, শুধু এক জায়গা থেকে না, কয়েক জায়গা থেকে। ওনার তো পদত্যাগ করে তারপরে বলার কথা ছিল। কারণ উনি একটা দেশ, আমার দেশ যত ছোট হোক, যত গরিব হোক, সেটা আমার দেশ, আমার দেশের সেনাবাহিনী আমার সেনাবাহিনী। উনি সেনাবাহিনীর চিফকে নিয়ে টান দিয়েছে, যেটা আপনার হয় কি, আপনার নর্মাল নিয়ম কি, উনি এটা কি বুঝেন যে উনি কার সম্পর্কে কি কথা বলছেন? একটা দেশে 2 রকমভাবে আপনার অর্ডার হয়, একটা হলো সিভিল অর্ডার, একটা মিলিটারি অর্ডার। যদি সিভিল অর্ডার কাজ ভালো মতো করে তাহলে মিলিটারি অর্ডার আপনার রানিং ম্যাপের মানে সিরিয়াল 12 নাম্বার বা দূরে, কিন্তু যখন সিভিল অর্ডার কাজ করে না তখন কিন্তু মিলিটারি অর্ডার সব। সেটাই তো বহাল আছে। সেটা আমি বলি বাংলাদেশের যে প্রেক্ষাপটে 5ই আগস্ট তারা বলছে, কার কথায় 5ই আগস্ট গেল? আমার কথা হলো 5ই আগস্ট হয়েছে ভালো কথা, সেইখানে মিলিটারি অর্ডারেই তো কাজ হলো। মিলিটারি অর্ডারের পরে এরপরে মিলিটারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, এরপরে মিলিটারি আমন্ত্রণে সব দল কিন্তু দেখা করতে গেলেন, তার মাধ্যমে সরকার গঠিত হলো। তার মানে কি আপনি আদা খাবেন, আদার ঝুল খাবেন না, এটা তো হইতে পারে না। তো আপনি ওইখানে কটাক্ষ করছেন, আপনি প্রতিনিয়ত আপনি জরুরি অবস্থা রেখে আপনি মিলিটারিদের ব্যবহার করছেন। ওরা তো কারো কামলা না, ওরা দেশের রক্ষক। বাট আপনার পুলিশের কাজ তো ওরা করবে না। আপনি পুলিশের কাজ করাচ্ছেন, আপনি কাজের লোকের কাজ করাচ্ছেন, আপনি তাদেরকে ঠিক মতো আপনার কি বলে যে ওভার ডিউটির পয়সাটাও দিচ্ছেন না, এবং আরও অপমানজনক দিচ্ছেন। আগে যা দিতেন তার চেয়ে অনেক 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 কমে নামিয়ে নিয়ে এসছেন। আপনি তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন, কিন্তু আপনি বলেছেন যে আমি যদি
হুকুম করি, আমি যদি বলি তাহলে ধরবেন, তাহলে কি হলো? ক্ষমতা তো আপনার হাতে রাখতে চাচ্ছেন, আপনি এটাও চান ওটাও চান। এই যে মব, হ্যাঁ, সেনাবাহিনী কিভাবে ভূমিকা, সেনাবাহিনী তো আর জনে জনে যায় বলবে না কথাগুলো। যখন অনেকগুলো কথা জমে গেছে, যখন সেনাবাহিনী মনে করেছে যে বাংলাদেশের জনগণের জানা দরকার, এবং সেনাবাহিনীর প্রধান কিন্তু প্রথমেই 18 মাসের পরে নির্বাচন, আমরা বলেছিলাম দেশে কয়টা সরকার, সরকার কোনো কথা বলে না, এটার উত্তর দেয় নাই। সেনাবাহিনী তো বলবেই না, আমরা সেনাবাহিনীকে উল্লেখ করে বলিনি, সেনাবাহিনী বলার পরে আমরা বলেছি কার কথায় দেশ চলে। এখন দেশে সেনাবাহিনী প্রধান বলছিল 18 মাসে নির্বাচন, সেটা তো হচ্ছে না। তারপরে আপনার তাদের অনেক কিছুই তাদের হচ্ছে না, তাদের মেজিস্ট্রেসি পাওয়ার কাজ করছে না, তো তারা তো কিছু কাজ করতেই পারে। এখন আপনি তাদের চাকরি খাবেন, চাকরি যখন না খাইতে পারবেন তখন কি হয়? আপনি কাউকে মারতে গেলে হয় আপনি তাকে মারবেন, না হয় নিজে মরে যাবেন। আপনি দুইটাই থাকবে তা তো হয় না। তা আপনি আপনার ওই জায়গায় গিয়ে আপনি পদত্যাগ করতে চেয়েছেন, কার কাছে ব্যক্ত করেছেন? আপনার বাচ্চাদের কাছে ব্যক্ত করেছেন। বাচ্চারা কোন কথা বলছে, বাচ্চারা আপনার নাম ধরে বলছে, আপনি বলেছেন। তো যদি আপনার ওই পদত্যাগ সঠিক হয়ে থাকে, আপনার তো বিশ্বের একজন পাওয়ারফুল ব্যক্তি, তো পাওয়ারফুল ব্যক্তির কথার এত নরমচরণ হয় কেন? আপনার এই কথা শোনার পরে সংকট তৈরি হতো না? আপনার এই কথা শোনার পরে বিএনপি কি বলেছে, যারা রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত কিংবা সিদ্ধহস্ত, তারা বলেছে আমরা চাই না, এরকম আমরা বলি নাই, কিন্তু যদি পদত্যাগ করেন তাহলে এখানে কোনো আইনের ব্যত্যয় ঘটবে না, কিংবা এখানে বিকল্প ব্যবস্থা আছে। তাহলে বিকল্প ব্যবস্থা যদি থেকে থাকে, তাহলে আপনি পদত্যাগ না করে আবার এরকম ভরং চরং করছেন কেন? এটা তো জাতি দেখতে চায় না। তারপর আপনি কি করলেন? কালকে থেকে আজকে পর্যন্ত যে নাটকগুলো করছেন, সেই নাটকে কি হয়েছে? আপনার কিন্তু জায়গা মতো আপনি ঠিক আছেন, আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে কোনো নরণচরণ হয় নাই। যদি আপনি এপ্রিল, মে, জুন, জুলাই, মার্চ আপনি পারবেন না ফেব্রুয়ারি থেকে, মধ্য ফেব্রুয়ারি থেকে, তাহলে আপনার ওইখানে কোনো নরণচরণ নাই, ওই কথাগুলো ঠিক আছে। তাহলে আপনি জাতিরে কি খাওয়াইতে চান? জাতিরে কি মনে করেন যে এটা কি আপনার সুদের ব্যবসা, যে সবচেয়ে গরিব প্রান্তিক লোকদের আপনি দিলেন, তারা টাকা দিতে পারলো না, পালায় আসলো, তার ঘর বাড়ি দখল করে নিলেন, তার টিনের চাল খুলে নিলেন, আমি খুব দুঃখে কথাগুলো বলছি। আপনি জানেন যে আমি নবম জাতীয় সংসদে তার পক্ষে আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম, সে নোবেল বিজয়ী হওয়ার পরে, যখন শেখ হাসিনা তার বিপক্ষচারণ করছিল, বাংলাদেশের একজন সুনাম এনেছে, যেভাবেই আনুক বাংলাদেশকে চিনে তারে দিয়ে। আমি এই কারণে বলেছিলাম, আজকে 2 যুগ পরে আমাকে যে তার বিপক্ষে এইভাবে কথা বলতে হবে, উনি আমার শত্রু না, আমিও তার শত্রু না, আমাকে চিনেও না, বাট বাংলাদেশের আমি একজন নাগরিক, আমার সে কি করছে এটা জানার, বলার দায়িত্বের মধ্যে পড়ে আমার, যে কারণে আমি বলছি। তাহলে আজকে দেখেন কাদেরকে উনি হাতে নিয়েছে, দেখেন হুজুরদের। আমার দুঃখ লাগে, আমি এমন একটা ধর্ম পালন করি যে ধর্মের মানুষগুলো, আপনার যে ধর্ম যারা সামনের কাতারে থাকে ধর্মের, যাদের আমরা সম্মান করি, তাদের মধ্য থেকে কিছু কিছু মানুষ দিয়ে যখন এই কাজগুলো করায়, যে একজন সুদখোরকে কোনোভাবেই ইসলাম মেনে নেয় না, ওনারা ধর্ম রাজনীতি করে, ওনারা কিভাবে তাকে যে একদম কিয়ামত পর্যন্ত তার জন্য জান প্রাণ দিয়ে ফেলতেছে, আপনি খেয়াল করে দেখেন। এটা কি ভীষণ দুঃখজনক। তাদের স্বার্থটা কি? এইখানে তাদের স্বার্থটা, তারা তো ক্ষমতায় আসতে পারবে না, তারা ওইখানে 1 নাম্বার, যিনি এই ধর্ম রাজনীতির যারা গুরু, তাদের আপনার নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তারা আছে 1 নাম্বারে মাইনকে চিপায়। তারপরে হলো গিয়া তারা যে ক্ষমতার ইউটিলাইজ করছে, এটা তারা ক্ষমতায় যদি নিজেরাও যায় তাও এইভাবে পারবে না, এই পাওয়ারটা ইউটিলাইজ করতে পারবে না তারা, যেটা তারা তাদের ঘাড়ের উপর বসে করছে। যেমন এই বাচ্চাগুলা যেভাবে করে, তারা কি কখনো ক্ষমতায় আসলে এই পাওয়ার এইভাবে করতে পারবে? এটা তো ওই যে গ্রামের আপনার হাতুড়া ডাক্তারের মতো, গেলেই রুগী অপারেশন করে, রুগী ভালো হয়ে যায়, রুগী অপারেশন করে। তখন একটা MBBS ডাক্তার গেছে, ওর কোনো খাওয়া নাই, ওইখানে কোনো রুগী যায় না। ডাক্তার যাওয়ার সময় শুধু বলে গেছে ওই ডাক্তারের, যে তুমি যেহেতু তোমার ছাড়া রুগী কিছু বোঝে না, আমি জাস্ট তোমাকে একটু শিখাই দিতে চাই, যাতে রুগীগুলা যাতে ভালো থাকে। যখন তাকে এই অপারেশন কিভাবে করতে হয় শিখাই দিল, তারপরে থেকে আর সে করতে পারে নাই। তো এই বাচ্চাগুলোর অবস্থা হয়েছে এরকম, যে তারা তো হাতুড়ে ডাক্তার, তো তাদের সঙ্গে তার সম্পর্ক, আর ইসলামিক জোটগুলোর সঙ্গে তার সম্পর্ক এরকম অবস্থা করছে। নইলে আপনি দেখেন প্রশাসন ইসলামিকরা চালাচ্ছে, তাদের কিন্তু লোক নাই, যে লোক আছে এমনও জায়গা আছে তারা লোক খুঁজে না পায় পিয়নরে ম্যানেজার বানাইছে।
তো এই যে তারপরেও তাদের দিতে হবে, বিএনপি দেওয়া যাবে না। বিএনপি যদিও উপায় না থাকে দিল সফট বিএনপি, হার্ড বিএনপি হওয়া যাবে না। আপনি প্রশাসনের লোকজনের দায়িত্ব আপনি প্রশাসন বলছি বা যেখানে যে প্রশাসনই হোক, সেটা বিশ্ববিদ্যালয় হোক, সবখানে ওটাও একটা প্রশাসন, সব জায়গায় এরকম। তো এই সুবিধাগুলো যে তারা পাচ্ছে, তারা তো অন্যভাবে এটা পাবে না। আর বিএনপিকে যে আপনার চাঁদাবাজের একটা তকমা লাগাইছে, এই তকমায় তো তারা হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তারা সব হেড, তারা চাঁদাবাজিতে ফার্স্ট। মানে তারপরে যদি আপনি মেরিট লিস্ট করেন 99, 100, 101, 102-এ বিএনপির নাম পাইতে পারেন। হ্যাঁ, বিএনপি, আমি বলবো না যে বিএনপি ফেরেস্তা, কিন্তু বিএনপি যেটা করে, যেখানে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেগুলা যারা করছে খুব ছোট ছোট একদম প্রান্তিক লেভেলে, বিএনপির মতো এত বড় দল থাকলে অনেকের কোনো অবস্থানই থাকতো না। তো সেইখানে প্রান্তিক লেভেলে তাদের অবস্থা যদি আপনি মেরিট লিস্ট ধরেন, তাহলে 101-এর উপরে তাদের নাম্বারিং করতে পারবেন। এই 1 থেকে 99 পর্যন্ত যারা করছে, যারা ব্যাংক নিচ্ছে, যারা আপনার হাসপাতাল নিচ্ছে, যারা আপনার বিভিন্ন আপনার এনজিও নিচ্ছে, যারা পরিবহন, বড় বড় পরিবহন নিচ্ছে, এই টাইপের যারা বুঝে কোনটা নিলে দখল, চাঁদাবাজি সব কিছুই। আপনার দখলটাও তো চাঁদাবাজি। তো অনেকখানে যেভাবে উপস্থাপন করে, এটা উপস্থাপনের উপর ডিপেন্ড করে। তা এখন যারা বিএনপি দখল করতে পারে নাই, তারা হয়তো বা কোনোখানে বলছে আমার এই টাকাটা দিস, বা আমি এই প্রোগ্রাম আমার এটা দিস। আমি এই জায়গাগুলাই বলছি যে এই কারণে বিএনপির এই দোষের কারণে কি বিএনপিকে পাত্তা দিচ্ছে না? না, বিএনপির এই দোষের কারণে যদি পাত্তা না দিত আমি সবচেয়ে খুশি হতাম। বিএনপিকে যে কারণে পাত্তা দিচ্ছে না সেটা হলো বিএনপির জনপ্রিয়তা। বিএনপিকে জনগণ ভালোবাসে। বিএনপি নির্বাচন দিলে বিএনপি চোখ বন্ধ করে, আপনি যতই জনপ্রিয়তা হরণ করতে চেষ্টা করেন, আপনি ক্ষমতায় আনা থেকে বিএনপিকে বঞ্চিত করতে পারবেন না। যদি আপনি সঠিক নির্বাচন দেন, যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড দেন, যদি আপনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করেন, তাহলে আপনি বিএনপিকে সরাই, বিএনপির চরম শত্রু বলতে হবে এই কথা, যে বিএনপিকে এই সামনের দিনে ক্ষমতা থেকে সরায় ইলেকশন দিলে হেন কোনো অবস্থা নাই তাদের এককভাবে কোনো জায়গায় প্রার্থী দিয়ে, যারা আছে প্রার্থী দিয়ে জামানত বাজেয়াপ্তর কথা আমি বললাম, এটা বাইরে 2-1টা আসনে পাশ করবে কিনা আমার সন্দেহ হচ্ছে। কারণ বিগত দিনে যারা এই যে, আপনি কি নতুন দলের কথা বলছেন? আমি নতুন পুরান সবার কথা বলছি। বিগত দিনে আপনার যারা 2, 4, 10, 20টা আসনে সংসদ সদস্য হয়েছিল, তারা কেউই এককভাবে হয় নাই, তারা কারো না কারো আপনার ধামা ধরে হতে হয়েছে। সো আপনি কখনোই যখন একক হন নাই, তাহলে আপনার একক হতে গেলে কিন্তু একটু ব্যাপার, সবাই মিলে একটা শক্তি হতে পারে। বিএনপি তো না করে নাই। বিএনপি বলেছে যে আমরা এত বড় দল হওয়ার পরেও বিএনপি বলেছে আমরা জাতীয় সরকার করতে চাই। আর যে সংস্কারের কথা এত রকমভাবে বলছে, বিএনপি 31 দফা সংস্কার তো কবেই দিয়ে ফেলেছে, আজকে থেকে 2.5-3 বছর আগে। বিএনপি জানতো যে একদিন এমন দিন আসতে পারে, কিন্তু বিএনপি জানতো না শেখ হাসিনার এমনভাবে বিদায় হবে। এটা আমরা অস্বীকার করি না। এবং বিএনপি মাঠে ছিল না তাও না, বিএনপি মাঠে ছিল। বিএনপি আজকে যারা এত বড় বড় কথা বলছে, তাদের দিয়েই কাজ করাইছে বিএনপি, তাদেরই একটা সময় অর্থ দিয়ে কাজ করাইছে। আজকে তারাই বলে যে বিএনপি নাকি আওয়ামী লীগের টাকায় চলে। তো এই যে বিএনপি নায়ের মধ্যে থেকে বিএনপি যে তাদের দিয়ে কাজ করাইছে, সেই সবার এই কাজ করানোর ফলাফল হলো শেখ হাসিনার বিদায় নেওয়া। এক সময় বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা অনেককেই জানতাম, যারা এখন বিএনপির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অবস্থানে। এর কারণ হচ্ছে ওই যে ক্ষমতা। তারা হচ্ছে ক্ষমতা না জনতা, তারা ক্ষমতাই ক্ষমতা, তারা জনতা চায় না। তারা যা একটা সময় উপায় ছিল না, মাঝখানে রাস্তায় দেশে আওয়ামী লীগ ছিল, তারা বিএনপি ছাড়া কোনো উপায় ছিল না তাদের, কারণ তাদের শেল্টার লাগবে। তো এখন যেহেতু আওয়ামী লীগকে দেখা যাচ্ছে না দুর্বীক্ষণ যন্ত্র ছাড়া, এখন তারা মনে করে তারা তো একাই 100, আর তারা এই সরকারকে যদি, এই অবৈতনিক সরকারকে যদি, এই আপনার অস্থির সরকারকে যদি রাখতে পারে তাহলে তো তারাই ক্ষমতার যে ব্যবহারটা তারা করছে পুরা দমে, 16 আনার জায়গায় 15.5 আনা ক্ষমতার ব্যবহার করছে তারা, তো তাদের তো লস নাই। যে কারণে তারা বিএনপির সাথে এখন আর থাকতে চায় না। কখনো নিজেকে সরকারি দলের মনে করে, কখনো সর্বোচ্চ বিরোধী দলের মনে করে।